করোনা চিকিৎসা দেওয়ার নামে সরকারের কাছে মাসে 2 কোটি টাকা দাবি করেছিল রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। মধ্যরাতে উত্তরায় ডিবির অভিযান, ব্যক্তিগত গাড়ি, গুলিভর্তি অস্ত্র মাদক উদ্ধার। এক্সট্রেল নিশান গাড়ি উদ্ধার করে এবং গাড়িতে ড্রাইভিং সিটের পিছনের সিটে শাহিদের দেয়া বক্তব্য মতেই সে একটা পিস্তল বের করে দেয়। শীঘ্রই চার্জশিট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রংপুর মেডিকেলে মিঠুর ভাতিজি নওশিনের নেতৃত্বে গড়ে ওঠে আরও একটি সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে 100 কোটি টাকার কাজ পাইয়ে দেওয়া হয় স্বামী বেলালকে। চীনের ভ্যাকসিন বাংলাদেশের ট্রায়ালে ICDD-RVকে অনুমোদন। দেশে 590 বার জিন পরিবর্তন করেছে কোভিড-19, জানালো BCSIR। করোনার কারণে ঈদে নেই আগাম টিকিট বিক্রি, ফাঁকা রেল স্টেশন। যাত্রী চাপ সাপেক্ষে নামবে বাড়তি বাস, সদরঘাটেও নেই তোড়জোড়। কোরবানির দিন পর্যন্ত পরিচর্যার সুযোগ থাকায় চট্টগ্রামে খামার থেকেই গরু কিনছেন সাধারণ মানুষ। হাটে সরবরাহ থাকলেও ক্রেতা নেই। এবং করোনায় মৃত ছোট ভাইকে নিয়ে কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন রাষ্ট্রপতি। 2 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন। প্রতারণা আর নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি সংশোধনের উদ্যোগ নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে তাতে সায় দিল অর্থ মন্ত্রণালয়েরও। আর এটি রিজেন্ট হাসপাতালকে সুযোগ করে দিয়েছিল প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা আবদার করার। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের দাবি, শেষ পর্যন্ত এ টাকা আর দেয়া হয়নি শাহেদের রিজেন্ট হাসপাতালকে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ভুয়া কোভিড রিপোর্ট দেয়া, অনুমোদনহীন কিট রাখা সহ নানা অভিযোগে সিলগালা রিজেন্ট হাসপাতাল। 6 বছর ধরে নবায়ন হয়নি লাইসেন্স, রয়েছে ভুতুড়ে বিলের অভিযোগও। এমন একটি হাসপাতালকে সরকারি অর্থ সহায়তা চাওয়ার পটভূমি তৈরি করে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়। গত 21শে মার্চ স্বাস্থ্যমন্ত্রী আর 3 সচিবের উপস্থিতিতে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এর 1.5 মাসের মাথায় হাসপাতালটির অনুকূলে চুক্তি সংশোধনেও সায় দেয় অধিদপ্তর। 9 মে হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানের সই করা চিঠিতে রিজেন্টের স্বাস্থ্যকর্মীদের খাবার খরচ বরাদ্দ সহ সমঝোতা চুক্তি সংশোধনের প্রস্তাব করা হয়, যাতে উল্লেখ করা হয় মহাপরিচালকের অনুমোদন থাকার কথা। আর সে চিঠি পাঠানো হয় স্বাস্থ্য সচিব বরাবর। এর 3 সপ্তাহের মাথায় 30 মে মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার তৎকালীন অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামের সই করা চিঠিতে অধিদপ্তরকে সমঝোতা চুক্তি সংশোধনের প্রস্তাব দিতে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা ডিজি অফিস থেকে প্রস্তাব আসছে, চিঠিতেই সেটা বলা আছে। MOUটা তার এটা রিভাইজ করে যাচাই বাছাই করে খসড়া সুস্পষ্ট মতামত সহ পাঠাইতে বলছি। অধিদপ্তর আর মন্ত্রণালয়ের এ চিঠি চালাচালে শাহেদকে সুযোগ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করার। 2 চিঠির কথা উল্লেখ করে একজন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা বরাদ্দের দাবি জানায় রিজেন্ট হাসপাতাল, যার মধ্যে ছিল স্বাস্থ্যকর্মীদের বেতন, খাবার খরচ, অক্সিজেন বিল, ভবন ভাড়া, ইউটিলিটি বিল থেকে শুরু করে স্টেশনারি সহ 11 ধরনের খরচ। তবে অনেক চেষ্টা করেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ক্যামেরার সামনে কিছু বলাতে রাজি করানো যায়নি। পরে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের মুখোমুখি সময় সংবাদ। তিনিও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। ওরা তো আপনাদের কাছে 2 কোটি টাকাও চাইছিল। হ্যাঁ, টাকা চাইছিল। এরা বলছে যে আমাদের এইরকম খরচ হয়, এরকম টাকা দিতে হবে। আমরা বলছিলাম যে এটা এইভাবে দেওয়া যাবে না, এটা দিতে হলে এমও সংশোধনী করতে হবে। আমি মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। কিন্তু আপনারা তো এটা সায় দিয়েছিলেন। তাদের সঙ্গে তো আমাদের এমও ছিল। এমওর ভিত্তিতে আমরা তাদের আবেদনটা মন্ত্রণালয়ে রেফার করছি, সায়দের দেওয়া বিষয়। হাসপাতাল পরিচালকের দাবি অবশ্য শেষ পর্যন্ত রিজেন্ট হাসপাতালকে দেওয়া হয়নি অর্থ সহায়তা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে র্যাব সদর দফতরে ব্রিফ করছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাকে কারা প্রশ্নবিদ্ধ আশ্রয়িত এই বিষয়গুলো আসছে, যেহেতু নিয়ম এবং বদলি কথা আসছে, সাহেব পর্যন্ত কোনো ধরনের লিঙ্ক ছাড়া কিন্তু করার কথা নয়, নিশ্চয়ই কারণ আপনার যোগাযোগ সেগুলো আপনারা এখন পর্যন্ত কি পেয়েছেন না সেগুলো আপনার? জি, আপনি নিশ্চয়ই জানেন শাহিদ করিমকে র্যাব গ্রেফতার করে সকাল 5টা 10 পরবর্তীতে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয় 9টা 30 এবং আপনারা আরও অবহিত আছেন যে ওই দিনই অর্থাৎ তাকে গ্রেফতারের দিনই আমরা তদন্তকারী সংস্থার নিকট তাকে আমরা হস্তান্তর করি। অর্থাৎ শাহিদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা প্রকৃতপক্ষে আইনের মধ্যে থেকে খুব একটা বেশি সময় পাইনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যে তথ্য আমাদেরকে দিয়েছে সেটা আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি এবং বিস্তারিত তার কাছে পৃষ্ঠপোষক কারা আছে, কারা তার পেছনে অর্থ লগ্নি করতেন, এই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা দেখবেন বলে আমরা আশা করি। জি জি, ধন্যবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে যোগাযোগ করেছে আমাদের সাথে। শাহিদ করিমের যে পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সে বেতন দিত না। তারা বেতন আদায়ের জন্যও বা তারা বেতনের ব্যাপারে কিভাবে আইনি পরামর্শ পাওয়া যায় এই বিষয়ে র্যাবের সঙ্গে তারা যোগাযোগ করেছে। আমরা সব মিলিয়ে আমরা সংখ্যাটা আমরা যাচাই বাছাই করছি, একটি উল্লেখযোগ্য সংখ্যা। মূলত শাহিদ করিমকে সবাই চিনতেন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যে ধরনের নিজেকে উপস্থাপন করা দরকার, শাহিদ করিম মূলত সমাজের সকল স্তরের মানুষের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেই পরিচয় করিয়ে দিতেন। একটি বিষয় খুব স্পষ্ট করে জানা দরকার, যে কেউ যে কারোর সঙ্গে ছবি তুলতে পারে, আর যাদের ছবি নিয়ে শাহিদ করিমের বিষয়ে আলোচিত হচ্ছে আপনারা জানেন তারা সকলেই একটি গুরুত্বপূর্ণ পদের অধিকারী, অর্থাৎ গুরুত্বপূর্ণ পদের সঙ্গে সকলেই ছবি তুলতে চায়। সুতরাং ছবি তোলাকে পুঁজি করে সেইটা বুক করেছে এটা বলাটা ঠিক হবে না, বরঞ্চ তার সামগ্রিকভাবে সে নিজেকে উপস্থাপন করেছে। জি ধন্যবাদ। মেইনলি একটি বিষয় আপনাদেরকে আমরা জানাতে চাই যে শাহিদ করিম কিন্তু একজন প্রতারক আইডল। একজন প্রতারকের যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, একটা প্রতারকের যে ধরনের গুণাবলী থাকা উচিত, আমরা তদন্তে জেনেছি শাহিদ করিমের মধ্যে সবগুলোই উপস্থিত ছিল, যার ফলে উনি খুব সহজে প্রতারণা করে মানুষকে বিভিন্ন রকমভাবে প্রলুব্ধ করতেন। সাধারণ মানুষ তার গুরুত্বপূর্ণ আবহ দেখে তাকে বিশ্বাস করত। এর পাশাপাশি শাহিদ করিম ব্যক্তিগতভাবে একজন অনেকের সঙ্গে যোগাযোগ যেহেতু রক্ষা করতেন, তারই ধারাবাহিকতায় উনি নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উনি অপপ্রচার করতেন। শাহিদের সার্বিক বিষয়ে র্যাব সদর দফতরে ব্রিফ করছিলেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর শাহিদের বিরুদ্ধে জমা হচ্ছে অভিযোগের পাহাড়। এদিকে মধ্যরাতে উত্তরা এলাকায় শাহিদকে নিয়ে অভিযানে বের হয় মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। অভিযানে একটি পরিত্যক্ত গাড়ি, পিস্তল, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানের পর উত্তরা পশ্চিম থানার অস্ত্র ও মাদকদ্রব্য আইনে নতুন করে 2টি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। র্যাবের হাতে গ্রেপ্তারের পর তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে শাহিদ করিমের। তাকে নিয়ে শনিবার মধ্যরাতে উত্তরা জনপদ রোডে অভিযানে নামে সংস্থাটি। অভিযানে একটি পরিত্যক্ত গাড়ি, বিদেশি পিস্তল সহ মাদকদ্রব্যের মজুদ উদ্ধার করা হয়। পরে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক আইনে ভিন্ন 2টি মামলা দায়ের করে ডিবি। তার বর্ণনা মতে যেই জায়গায় ওইখানে যাওয়ার পরে
শাহেদ যে গাড়িটি ব্যবহার করত, যেটা কোনো রেজিস্ট্রেশন নাই, কিন্তু তার চেসিস নাম্বার আছে। ওই চেসিস নাম্বার হচ্ছে NT31235484। এই চেসিস নাম্বারে একটা গাড়ি, এক্সট্রেল নিশান গাড়ি উদ্ধার করে এবং গাড়িতে ড্রাইভিং সিটের পিছনের সিটে শাহিদের দেয়া বক্তব্য মতেই সে একটা পিস্তল বের করে দেয়, নিজেই বের করে দেয়। আর ওই গাড়িতেই 1 রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল পাওয়া যায়, 5 বোতল বিদেশি মদ, 10 বোতল ফেন্সিডিল, এগুলো উদ্ধার আছে। সব শ্রেণীর মানুষই ছিল শাহেদের প্রতারণার লক্ষ্য। তাই বুধবার সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তারের পর শাহেদের দুর্নীতি প্রকাশ্যে আসছে একের পর এক। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারস্থ হচ্ছেন ভুক্তভোগীরা। এই যেমন ঠিকাদারি কাজে বালু সরবরাহের পর শাহেদ করিম এই ব্যবসায়ীর 1.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন চেক জালিয়াতি। আমি একদিন তার ইয়েতে যখন যে সাহেব সাথে সাধারণত যাওয়া যেত না, ওই মাসুদ মাঝে মধ্যে নিয়ে যেত। তো তার অফিসে যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি তো এটা তাহলে দিতে চাইছেন জানুয়ারিতে, আপনি এখন দেবেন না, তাহলে আমার বাদ ব্যাগ যে চেকগুলি আছে এগুলিও আপনি আমাকে দিয়ে দেন। তখন সে বলে যে আপনি আমার সঙ্গে এভাবে কথাবার্তা বলবেন না, আর আপনি যদি পারেন আমার থেকে টাকা উঠায় নিয়ে যান। রিজেন্ট কেলেঙ্কারির পর এই পর্যন্ত উত্তরা পশ্চিম থানায় 7টি ও মিরপুর পল্লবী থানায় শাহেদের বিরুদ্ধে 6টি আলাদা মামলা দায়ের হয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে নতুন মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে খুব শিগগিরই। একই সঙ্গে পুরনো মামলাও নতুন করে খতিয়ে দেখবে পুলিশ। দুপুরে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইনকোয়ারি হচ্ছে, আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে জামিন নিয়ে আসছিল, অনেকগুলো সেটিসাইড হয়েছিল, এইরকম অবস্থা রয়েছে। তা আমরা সবগুলোকে একত্র করে আমরা দেখব। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু সিন্ডিকেটের ভেতরে নিজস্ব আরেকটি পারিবারিক সিন্ডিকেট গড়ে তোলেন মিঠুর ভাতিজি ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাবেক পিএ উম্মে সুলতানা নওশিন। আর এই সিন্ডিকেটের মূল দায়িত্ব পালন করেছেন নওশিনের স্বামী বিলাল হোসেন। সবশেষ কোভিড মোকাবিলায় সরকারি বরাদ্দের 100 কোটি টাকা কেনাকাটায় কাজটি স্ত্রীর মাধ্যমে পান বিলাল। কোনো রকম নিয়মনীতি না মেনেই কাজটি তাকে দেয়া হয়। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। কোভিড মোকাবেলায় সরকার প্রাথমিকভাবে রংপুর মেডিকেলে 100 কোটি টাকার বরাদ্দ প্রদান করে। হাসপাতালের ঠিকাদার সহ অনেকের অভিযোগ, এই বরাদ্দ থেকে মাস্ক, পিপিই কিট সহ অন্যান্য উপকরণ সরবরাহের মোটা অঙ্কের টাকার কাজটি কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নওশিনের মাধ্যমে স্বামী বেলাল হোসেনকে দেয়া হয়। পরিচালকের পিএ হয়েও নওশিন ছিলেন টেন্ডার কমিটির সদস্য। এই বেলালের নামের প্রতিষ্ঠানটি দিয়ে প্রায় 100 কোটি টাকার যা যা কোভিড-19 কার্যক্রমের জন্য প্রয়োজন ছিল, কোনো ধরনের ঠিকাদারের কম্পিটিশন ছাড়া তারা সরবরাহ করে বিল তুলে নিয়ে গেছে। মহিমিঠুর যে সংস্থা আছে তার নাম ব্যবহার না করে তার আত্মীয় স্বজনের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন লাইসেন্স করে দিয়ে সে কিন্তু প্রকারান্তরের পিছন থেকে এই কাজগুলো করছে। খোঁজ নিয়ে জানা গেছে রংপুরস্থ আল আরাফা ব্যাংকের পায়রা চত্বর শাখায় সিনিয়র অফিসার পদে থাকা অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে 2 বছর আগে রংপুর মেডিকেলে সরবরাহ কাজ শুরু করেন বেলাল হোসেন। এ ব্যাপারে কথা বলতে কয়েকবার ব্যক্তিগত ফোন নম্বরে কল করলেও ধরেননি তিনি। মেডিকেলের পরিচালকের দাবি, বেলাল হোসেনকে তিনি চেনেন না এবং নওশিনের স্বামী সেটাও জানতেন না। এই এলাকায় নতুন, যেহেতু আমি বেলাল হোসেনের সাথে নওশিনের সম্পর্ক সেটা কিন্তু আমি সত্যি করতে জানি না আর কি। এ অবস্থায় পুরো ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কোন আইটেমগুলো কেনা হয়েছিল, কি কি মূল্যে কেনা হয়েছে, এইগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা উচিত। এত বড় একটা দুর্নীতি হওয়ার পরেও কেন প্রশাসন এখন পর্যন্ত এটার একটা ব্যবস্থা নিচ্ছে না? সময় সংবাদে 4 জুলাই প্রতিবেদন প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নওশিনকে লালমনিরহাটে বদলি করা হয় 5 জুলাই। কিন্তু পরিচালকের দফতর ও হিসাব বিভাগের গুরুত্বপূর্ণ ফাইলপত্র সহ অফিসের চাবি না বুঝিয়ে দিয়ে চলে যাওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। N95 মাস্ক দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে তলব করা নোটিশ জবাবে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা হলেন সিএমএসডি সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান, ডেস্ক অফিসার ও স্টোরের অতিরিক্ত দায়িত্বে থাকা ডাক্তার সাব্বির আহমেদ এবং স্টোর অফিসার কবির আহমেদ।
দুদকে তলব করা নোটিশের পরিপ্রেক্ষিতে সকালে রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তারা হাজির হন। দুদকের পরিচালক ও তদন্ত কর্মকর্তা মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি তাদের জিজ্ঞাসাবাদ করেন। কোভিড-19 এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় বাবদ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি বলতে হয় যে ঔষধ প্রশাসনের যে 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছিল সেটি কিন্তু শেষ হয়েছে। পাশাপাশি যদি বলতে হয় যে N95 পিপিই সহ যে করোনা সুরক্ষা সামগ্রী যেগুলো আসলে ক্রয় করা হয়েছে এবং সরবরাহ করা হয়েছে সেগুলোতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষিতেই কিন্তু ঔষধ প্রশাসনের যে 6 কর্মকর্তাকে ডাকা হয়েছে দুর্নীতি দমন কমিশনে, তাদের যে অবৈধ সম্পদ অর্জন যে বিষয়গুলো চলছে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সে বিষয়গুলোই আসলে পরিষ্কার হতে এই জিজ্ঞাসাবাদ। অন্যদিকে যদি জানাতে হয় আগামীকাল কিন্তু আরও 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে কিন্তু এই যে সুরক্ষা সামগ্রীগুলো সরবরাহ করা হয়েছে, যেসব প্রতিষ্ঠান আসলে ঠিকাদারি নিয়েছিলেন সেসব প্রতিষ্ঠানে যাদের নাম এসছে সেগুলোর মধ্যে দেখা গেছে যে 5টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তলব করার পর কিন্তু 4 প্রতিষ্ঠানের মালিক এসে তাদের বক্তব্য কিন্তু গত 2 সপ্তাহের মধ্যে এসে রেখে গেছেন এবং তারা কিন্তু তাদের জায়গাগুলো পরিষ্কার করে গেছেন। অন্যদিকে একটি প্রতিষ্ঠান যারা একটি উকিল নোটিশের উকিলের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন সেটি কিন্তু গ্রহণ করা হয়নি। এছাড়া যদি জানাতে হয় কিছুক্ষণ আগে কিন্তু দুর্নীতি দমন কমিশনের সচিব কিন্তু আমাদেরকে ব্রিফ করছিলেন। তিনি জানিয়েছেন বিভিন্ন দপ্তরের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসনের কাছে, সেগুলোর আসলে অনেকটা সময় বেঁধে দেওয়া হলেও অনেকে কিন্তু এরই মধ্যে সময় চেয়ে নিয়েছেন এবং সে সময়ের মধ্যে তারা সেই সব নথিপত্র সরবরাহ করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এছাড়া কিন্তু আরও একটি প্রশ্নের জবাবে কিন্তু দুদক সচিব জানিয়েছেন রিজেন্টের যে মালিক শাহেদ করিম এবং অন্যদিকে জেকেজির যে ডাক্তার সাবরিনার বিরুদ্ধে যে অবৈধ সম্পদ অর্জনের বিষয়গুলো অনুসন্ধান চলছে সেগুলোও কিন্তু বেশ কিছু দূরে গিয়েছে, সেগুলো এখন পর্যন্ত চলছে। তবে এখন পর্যন্ত জেকেজির বিষয় বা রিজেন্টের বিষয় এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বা অন্যান্য যেসব কর্মকর্তাকে বিভিন্ন মাধ্যমে আমরা যখন শুনতে পেয়েছি যে তাদেরকে ডাকা হচ্ছে, এখন পর্যন্ত তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এখন পর্যন্ত কাউকে ডাকা হয়নি। তবে কাকে ডাকা হবে বা কিভাবে ডাকা হবে সেটি আসলে দেখা যাবে যে অনুসন্ধান কর্মকর্তা তিনি এখন পর্যন্ত বিষয়গুলো অনুসন্ধানাধীন যেহেতু আছে, সেক্ষেত্রে কাদেরকে ডাকা হবে সেই বিষয়গুলো আসলে অনেকটা প্রমাণাদি সংগ্রহ করার উপর নির্ভর করছে এবং প্রয়োজনে যে কাউকে আসলে ডাকা হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই পর্যন্ত ছিল আমার কাছে N95 মাস্ক এবং পিপি সহ করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহে যে দুর্নীতির অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশনে তার সর্বশেষ। সিএমএসডি 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এই প্রথম চীনের একটি ভ্যাকসিনকে বাংলাদেশে ফেজ 3 ট্রায়ালের জন্য আইসিডিডিআরবিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি। আইসিডিডিআরবি অনুমোদনের জন্য আবেদন করার পর দেশে ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয়। করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটি প্রাথমিকভাবে সরকারি 8টি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করা হতে পারে বলেও জানা গেছে। ওনারা ভ্যাকসিন ট্রায়ালের যেটা ফেজ 3 এর জন্য অনুমোদন দিয়েছে, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি অনুমোদন দিয়েছে ফেজ 3 ট্রায়ালের জন্য। আইসিডিডিআরবি এটা সিআরও হিসেবে অ্যাপ্লাই করে আইসিডিডিআরবি করবে এটা। সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা গাজীপুরে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তবে সিভিল সার্জন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। রাজিবুল হাসানের রিপোর্ট। শিল্পনগরী গাজীপুরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় গেল জুন মাসে। গত মাসের প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন 65 ও দ্বিতীয় সপ্তাহে 63 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়, যা চলতি মাসে এসে কমে দাঁড়িয়েছে গড়ে প্রতিদিন 34 জন করে। জুন মাসে 700 জন সুস্থ হয়েছেন আর চলতি মাসের 17 তারিখ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন 1200-র বেশি রোগী। কমেছে মৃত্যুর হারও। এখনো আতঙ্ক আছে এবং অনেকটা আতঙ্ক নিয়ে আমরা কাজে বের হয়েছি। মৃত্যুর জন্য সবাই ভয় করে, আমারও ভয় আছে, কিন্তু আমাদের সংসার চালানো রাখবে। সিভিল সার্জন সংক্রমণের গতি নিম্নমুখী ধরে রাখতে আসন্ন ঈদ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
ঈদুল আজহা আছে, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি মোকাবেলা করতে পারি, সেই ক্ষেত্রে যদি আমাদের এই পজিটিভিটি রেটটা যদি এরকমই থাকে, তাহলে আমাদের ধরতে হবে যে আমরা একটা ভালো অবস্থানে থাকবো। আর জেলা প্রশাসক লোক সমাগম নিয়ন্ত্রণে কুরবানির পশুর হাট অনলাইনে জোর দেওয়া সহ মসজিদে ঈদের নামাজ আদায়ের কথা বলছেন। মানুষের সচেতনতা এবং প্রশাসনের পদক্ষেপের ফলে এটি এখন 5 থেকে 6% নেমে এসেছে। আমাদের প্রত্যেক উপজেলা এবং জেলায় অনলাইন হাট চালু করা হয়েছে। ঈদুল আজহার যে নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায় করা হবে। সবশেষ তথ্য মতে গাজীপুরে করোনায় আক্রান্ত প্রায় 4000, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 2242 জন, আর ভাইরাসটি কেড়ে নিয়েছে 50 জনের প্রাণ। সংক্রমণের চিত্র যাই থাকুক, ব্যক্তিগত সতর্কতার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবেই ঘনবসতিপূর্ণ নগরবাসী রক্ষা পাবে করোনার থাবা থেকে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলাদেশে এখন পর্যন্ত 590 বার জিন পরিবর্তন করেছে নভেল করোনা ভাইরাস। এর মধ্যে 8টি একেবারেই নতুন মিউটেশন, যা বিশ্বের আর কোথাও হয়নি, কেবল বাংলাদেশেই হয়েছে। বাংলাদেশে বিস্তার হওয়ার ভাইরাসটির সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে ইতালির ভাইরাসের সঙ্গে। দেশে করোনা ভাইরাসের 222টি জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করে এসব তথ্য জানায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ভাইরাসের উৎস, গতি প্রকৃতি আর বিস্তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার উপায় জিনোম সিকোয়েন্সিং। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রায় 67,000 জিনোম সিকোয়েন্সিং ডাটা প্রকাশিত হয়েছে উন্মুক্ত প্ল্যাটফর্মে। বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণায় হওয়া কোভিড-19-এর 222টি জিনোম সিকোয়েন্স উন্মোচন করল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে 590 বার বদলেছে করোনা ভাইরাসের জিন, যার মধ্যে 8টি স্বতন্ত্র রূপ। আমরা কিছু মিউটেশন পেয়েছি এই স্পেক প্রোটিনের মধ্যে 38টা, তার মধ্যে 8টা মিউটেশন পেয়েছি ইউনিক। ইউনিক মিনস এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। আমাদের নজর রাখতে হবে যে আমরা ইউনিক মিউটেশনগুলো আরও পাই কিনা। যখন কোনো ভ্যাকসিনের ডিজাইন করবে বা ড্রাগ ডিজাইন করবে, সমস্ত মিউটেশনের মাথায় রেখে ডিজাইনটা করতে হবে, নাহলে কিন্তু আপনার ওই ভ্যাকসিন অথবা ওই ডিরেক্টটা কাজে লাগবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বিস্তার হওয়া ভাইরাসের সঙ্গে অধিক মিল রয়েছে ইতালির ভাইরাসের। তবে চূড়ান্তভাবে কিছু বলতে এখনও অনেক গবেষণা প্রয়োজন। এটা কোথা থেকে এসেছে, কোন জায়গার অঞ্চলটা আমাদের এখানে বেশি করে এফেক্ট করেছে এবং এখন তার চেহারাটা কি, বা তার সে কি পরিবর্তন কতটা হয়েছে বা কোন ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে, এটা আমরা বলতে পারবো আমাদের সামনে। জিনোম সিকোয়েন্সিং এর তথ্য রোগ প্রতিরোধের পাশাপাশি ভ্যাকসিন ও ওষুধের প্রয়োগের ক্ষেত্রেও অংশীদার হতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমেরিকা কি বলবো, ব্রিটেন মিলে যে কাজটা করছে, বিশেষ করে ওষুধের এরিয়া, সেখানে আমরা যোগাযোগ করেছি। তো তাদের একটা মিনিমাম হিসেবে যে তোমরা অন্তত 300টা যদি আমাদের কাছে একটা স্টাডি করে দিতে পারো, then we also consider বাংলাদেশ। জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি নমুনা নেওয়া হয় ঢাকা বিভাগের 62টি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5,000 টাকা বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় রাজধানীর হাতিরঝিলে উলন্দাস পাড়ায় একটি টিন শেডের ভাড়াটিয়ার ওপর অমানসিক নির্যাতন চালিয়েছেন বাড়ির ম্যানেজার। মামলা না করতে হাসপাতালে গিয়ে নির্যাতিতার স্বামীকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকিও। বাড়ি মারছে, লাথি মারছে, কুশি মারছে, করোনায় স্বামী ফখরুল চাকরি হারানোয় মে ও জুন 2 মাসে 2,500 করে 5,000 টাকা ভাড়া বকেয়া হয় নাজমা আক্তারের। এই কারণেই বাড়ির ম্যানেজার সাদ্দাম গত 10 জুলাই তার উপর অমানসিক নির্যাতন চালান বলে অভিযোগ ভুক্তভোগীর। নাজমার স্বামী ফখরুল জানান, এপ্রিলে ভাড়া দিতে দেরি করায় তাকেও মারধর করে ম্যানেজার। মোহাম্মদপুরে থাকা বাড়িওয়ালার নির্দেশেই ম্যানেজার ভাড়াটিয়াদের ওপর নির্যাতন চালায়। আমার ওয়াইফের রক্ত বাসি যা সব ভাড়াটিয়া কইতেছে, এই লোকটার রক্ত চাইতে চাইতে তো এই মহিলা যাইব। তার আগের মাসে আমার একটা থাপ্পড় দিয়ে লাইছে, আমি ওই বাড়িতে ওই দিন আমি বাসায় আই নেই। হাতিরঝিলের উলন্দাস পাড়ায় টিনশেড বাড়িটিতে গিয়ে দেখা যায় ম্যানেজার সাদ্দামের মারধরের ঘটনা এটি প্রথম নয়। বিভিন্ন সময় অন্য ভাড়াটিয়াদেরও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুয়াটা খুলে দেখি রক্ত পরে এই ঘরে বিডির লোক, এই বিড়ে এই ঘরে বিডির উঠেছে, সব বাড়িতে উঠে গেছে, উঠে দেয় বিডির একালে সব রক্ত মাখা। এদিকে পলাতক ম্যানেজারের স্ত্রী তার স্বামীর অপকর্মের কথা স্বীকার করলেও সাদ্দামের বাবা সব অভিযোগ অস্বীকার করেন। আমার স্বামী দিকে তাই কি মিথ্যা কথা বলবো না, একটা জিদ্দের সাথে বাড়ি মাইরা বসছে, বাড়িটা এই জায়গা লাগছে। আমার ফুলে মারা নাই, আমার ফুলে কাজে। টেলিফোনে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে রোজার ঈদের মতো এবারও নেই রেল, বাস ও নৌপথে ঘটা করে ঈদযাত্রা। তাই ট্রেন ও বাসে আগাম টিকিট বিক্রির তোড়জোড়ও নেই। এখন যেমন চলছে ঠিক একইভাবে ট্রেন চলবে সীমিত পরিসরে। ঈদের আগে যাত্রী চাপ বাড়লে নামবে আরও বাস। আতিকুর রহমান তমালের রিপোর্ট। খাবার ছড়িয়ে রাখা কোনো মেঠো পথ নয়, এটা কমলাপুরের প্ল্যাটফর্ম। শুনশান নীরবতার এই পথ এখন চড়ুই পাখির দখলে। শোরগোলহীন টিকিট কাউন্টারের ছবি দেখে কে বলবে আর কদিন পরেই ঈদ। করোনার পূর্বে দেশে 102টি আন্তনগর, মেইল, কমিউটার, লোকাল 260টি মিলে ট্রেন চলত 362টি। করোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে সব মিলে ট্রেন চলছে মাত্র 17 জোড়া। ঈদে যেভাবে চলছে আমাদের রেল সেভাবেই চলবে। নতুন করে কোনো রেলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা ঈদে নেই। ডিসকারেজ করতেছি ঈদকে সামনে রেখে মানুষের মুভমেন্ট যেন কম হয়। একই অবস্থা সড়ক পথেও। সব পরিবহনে বাস চলছে অর্ধেকেরও কম। ঈদের আগে যাত্রী চাপ বাড়লে বাস নামাবে মালিক সমিতি। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে ঢাকায় আসা মানুষ আরও কমবে। সেক্ষেত্রে খরচ মেটাতে ঢাকা ছাড়ার ভাড়া আরও বাড়বে কিনা, বাড়লে কত, সে বিষয়ে বৈঠক হয়নি এখনো। যাত্রী যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সব বাস চলাচল করবে। বাসে অগ্রিম টিকিটের জন্য আমরা এখনো সিদ্ধান্ত নিই নাই, 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিব। এদিকে নগরবাসীও বলছেন ঈদ করবেন ঢাকাতেই। চাকরিজীবীদের চাকরি হারাচ্ছে, স্যালারি অর্ধেক, সব মিলিয়ে মানুষ এবার ঈদে ওভাবে যাবে না। ওদিকে বরাবরের মতো লঞ্চে ডেকের টিকিট লঞ্চ ছাড়ার পরে এবং কেবিনের টিকিট বিক্রি হবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। সন্দেহ নেই কোটি মানুষের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ, কখনো সেটিও না পাওয়া কিংবা হাজারো দুর্ভোগে পিষ্ট হয়ে ঈদে ঘরে ফিরতে হয় ঠিকই, কিন্তু সেই ফেরাও তো অনেক না পাওয়ার পাওয়া। কেমন সচল অবস্থা কেটে যাবে মনে প্রাণে, সেটাই এখন একমাত্র চাওয়া। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা সংক্রমণ এড়াতে উন্মুক্ত বাজারের পরিবর্তে খামার থেকেই কোরবানি গরু কিনছেন সাধারণ মানুষ। বিশেষ করে দাম পরিশোধ করার পর থেকে ডেলিভারি পর্যন্ত গরু লালন পালনের দায়িত্ব খামার মালিকই নিচ্ছেন। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে 3টি স্থায়ী হাট পাশাপাশি আরও 4টি অস্থায়ী হাটের অনুমোদন দিয়েছে প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা থাকায় ক্রেতারা বাজারমুখী হচ্ছেন না। এই অবস্থায় উন্মুক্ত হাটের পরিবর্তে ক্রেতারা ছুটছেন খামারের দিকে। বেশিরভাগ আমরা ফার্মে যাচ্ছি আর কি, বাজারে গেলে একটু করোনার কারণে আমরা যাচ্ছি না। সুন্দরভাবে গরুগুলো লালন পালন করতেছে এবং এরা সুন্দরভাবে বাড়িতে গরুগুলো পৌঁছে দিচ্ছে, এটা আমাদের সুবিধা বেশি। গরু সুন্দর, পছন্দ হয়েছে গরু, দেখতেও সুন্দর, সেই জন্য আগে ফাঁকে নিয়ে রাখছি। এখানে ফালবে কোরবান 3-4 জায়গায় এখান থেকে আমরা বানিয়ে যাবো, আমাদের কোনো আর কষ্ট হবে না। গত কয়েক বছরে নগরীয় জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে 350-এর বেশি খামার, যেখানে পালন করা হচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির গরু, সে সাথে রয়েছে বিদেশি জাতের গরুও। আর ক্রেতা আকর্ষণে দেওয়া হচ্ছে নানা প্যাকেজের ঘোষণা। সর্বনিম্ন 70,000 থেকে সর্বোচ্চ 18 লাখ টাকা পর্যন্ত গরু আছে। সিন্ধি বলদ আছে, দেশাল গরুটা বেশি। কোরবানের পর্যন্ত আমরা তাদেরকে গরুটা লালন পালন করে দিব। তারা চাইলে কোরবানের আগের দিন রাতেও গরুটা এখান থেকে ডেলিভারি নিয়ে যেতে পারবে। এর আগ পর্যন্ত সমস্ত খরচ সবকিছু আমাদের। প্রতি বছর কোরবানির জন্য চট্টগ্রামের বিভিন্ন হাট থেকে 4 লাখের বেশি পশু বিক্রি হয়। আর এসব গরুর যোগান আসে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নওগাঁ থেকে। খামারিরা দাবি করছেন যারা গরু কিনতে আসবেন আগে তাদের জীবাণুমুক্ত এবং ভাইরাস মুক্ত করা হবে, এরপর তারা খামারে ঢুকতে পারবেন। একই সাথে এখানে পালন করা গরুদেরকেও দেওয়া হচ্ছে উন্নত মানের খাবার, যে কারণে গরুর মাংসের মানও থাকবে অক্ষুণ্ণ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতীয় গণমাধ্যমে ভারত থেকে গরু পাচারে বর্ডার গার্ড বাংলাদেশ সমর্থন করছে এমন শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিজিবি। আজ এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এতে বলা হয়, গত 13 জুলাই ওই পত্রিকায় প্রকাশিত সংবাদে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর ডিআইজি এস গ্লোরিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তুলে ধরা হয় এসব। সেখানে বলা হয়, ভারত থেকে গরু পাচারে বিজিবি সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে বলে দাবি করেছে বিএসএফ, যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানায় বিজিবি। কোরবানির ঈদে পর্যাপ্ত পশু মজুত রয়েছে জানিয়ে দেশীয় খামারিদের ক্ষতির হাত থেকে রক্ষায় সীমান্তে পশু চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। দুপুরের সময় আরও থাকছে। পাঠাও সহ প্রতিষ্ঠাতা ফাহিম হত্যার বিচার দাবিতে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন। সিসিটিভিতে দেখা অভিযুক্ত হ্যাসফিলের পোশাক চিহ্নিত।
করোনায় মারা যাওয়া ছোট ভাই আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন করতে কিশোরগঞ্জের মিঠামইনের পথে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর মধ্যে মিঠামইনে শেষ বিদায়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। স্বজন ও এলাকাবাসী বলছেন, স্বজন আব্দুল হাইয়ের মৃত্যু শুধু রিক্ত করেনি তাদের, মহামারীর আঘাতে হাওড় জনপদে নেমে এসেছে শোকের ছায়া। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় মিঠামইন থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। অনেকটা হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবেই যেন দুঃখের ভার পড়ল রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারে। গেল 16 জুলাই দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মারা যান ছোট ভাই আব্দুল হাই। প্রয়াত আব্দুল হাই মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে কর্মরত ছিলেন। মহামারীর আতঙ্কের মধ্যেও সব ছাপিয়ে স্নেহের ছোট ভাইকে শেষ বিদায় দিতে মরদেহ নিয়ে এই যাত্রায় মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি। মিঠামইনের আব্দুল হক কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে প্রয়াত আব্দুল হাইয়ের। পরিবারের সদস্যদের জন্য আরেক দফা জানাজা শেষে তাকে দাফনের কথা রয়েছে। ব্যক্তিজীবনে চরম গুণী মানুষ ছিলেন রাষ্ট্রপতির অনুজ আব্দুল হাই। তার মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজন সহযোদ্ধারা। হাসি খুশি একটা মানুষ হঠাৎ করে চলে গেলেন, তা আসলে আমাদের পরিবারের জন্য একটা খুবই দুঃখজনক এবং আমরা সত্যিকার অর্থে এটা আমরা মেনে নিতে পারছি। উনি খুব সজ্জন একজন ভালো মানুষ ছিলেন, সবাই তো যাবেন, উনিও চলে গেছেন খুব অল্প সময়ে। মিঠামইনের ধুলোমাখা পথে বেড়ে ওঠা আব্দুল হাই বাবা মার কবরের পাশেই শায়িত হবেন। করোনায় নিজের ছোট ভাই মোহাম্মদ আব্দুল হাইকে হারিয়ে অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছে রাষ্ট্রপতির পরিবার। আজ বিকেলে এই মিঠামইনে তার জানাজা শেষে রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামীকাল তার ঢাকায় ফেরার কথা রয়েছে। মিঠামইন থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, কিশোরগঞ্জ। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন প্রচারিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। নিয়ে আপনাদের সামনে এসেছি। তথ্য প্রদানের আগে বিশেষভাবে অনুরোধ করব, করোনা বা কোভিড-19 নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। শনাক্ত করবার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহ করার জন্য, আপনারা এই বুথগুলিতে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নমুনা দিতে পারেন এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। কাজে আপনাদের অনুরোধ করব, আপনারা কোনো আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন এবং শনাক্ত করতে সহায়তা করুন এবং এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন, রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন। মোট 80টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,935টি এবং পরীক্ষা হয়েছে 10,625টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,28,299টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,459 জন। এ পর্যন্ত শনাক্ত 2,04,525 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.14% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.89%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,546 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,11,642 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.59%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 69 জন, 79.03% এবং নারী 549 জন, 20.97%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছর এবং 31 থেকে 40 বছরের একজন করে, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 20 জন, 71 থেকে 80 4 জন, 81 থেকে 90 এবং 90 থেকে 100 বছরের একজন করে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 17 জন, 0.65%,
11 থেকে 20 বছরের 29 জন 1.11%, 21 থেকে 30 79 জন 3.02%, 31 থেকে 40 181 জন 6.91%, 41 থেকে 50 370 জন 14.13%, 51 থেকে 60 778 জন 29.72%, এবং 60 ঊর্ধ্ব 1164 জন 44.46%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা: ঢাকায় 15 জন, খুলনা 7 জন, রাজশাহী 3 জন, সিলেট 2 জন, চট্টগ্রামে 8 জন, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা: ঢাকা বিভাগ 1284 জন 49.05%, চট্টগ্রাম 666 জন 25.44%, রাজশাহী 139 জন 5.31%, খুলনা 163 জন 6.23%, বরিশাল 98 জন 3.74%, সিলেট 122 জন 4.66%, রংপুর 88 জন 3.39%, ময়মনসিংহ 58 জন 2.22%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন এবং বাড়িতে 5 জন। হাসপাতালের তথ্য: ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2193 জন এবং ঢাকা মহানগরীতে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 277 জন। শয্যা খালি আছে 4706টি এবং ঢাকা মহানগরীতে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে 115 জন। ঢাকা মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 150 জন, আইসিইউ শয্যা খালি আছে 75টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 300 জন, শয্যা খালি আছে 362টি। চট্টগ্রাম মহানগরীতে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 42 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 41 জন। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 21 জন, শয্যা খালি আছে 18টি। সারা দেশে অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন রোগী সাধারণ শয্যায় 1843 জন এবং শয্যা খালি আছে 5890টি। সারা দেশে অন্যান্য হাসপাতালের আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 95 জন, শয্যা খালি আছে 103টি। সারা দেশে সাধারণ শয্যা 15994টি, রোগী ভর্তি আছে 4336 জন এবং শয্যা খালি আছে 10958টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 662টি, রোগী ভর্তি আছে 266 জন এবং শয্যা খালি আছে 196টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12071টি। সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 261টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা সারা দেশে 110টি। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 609 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 516 জন। এ পর্যন্ত আইসোলেশনে 42,147 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 23,556 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,591 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,686 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 4,09,997 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,525 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে 3,50,143 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,854 জন। ফোন কল গ্রহণ করা হয়েছে 24 ঘন্টায় 96,283টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,69,24,681টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,495 জন। এই প্রশিক্ষণ আরও 3 জন যুক্ত হয়েছেন গত 24 ঘন্টায়। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। টেলিমেডিসিন সেবায় 24 ঘন্টায় কোভিড বিষয়ক সেবা গ্রহণ করেছেন 4,524 জন এবং এ পর্যন্ত শুধুমাত্র কোভিড স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 97,716 জন। প্রতিদিন 35 জন চিকিৎসক, 10 জন স্বাস্থ্য তথ্য কর্মকর্তা 2 শিফটে মোট 90 জন টেলিমেডিসিনে কোভিড-19 সংক্রামক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 2,186 জন, সকল স্থল বন্দরে 304 জন এবং 2টি সমুদ্র বন্দরে 190 জন।
মোট 2680 জন গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,65,060 জন সকল বিমানবন্দর, সকল স্থলবন্দর এবং 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 39,513 জন। এ পর্যন্ত 13,47,954 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 807 জন এবং এ পর্যন্ত 32,907 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,59,848 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,38,76,441 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7,360 জন, এ পর্যন্ত 5,93,087 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 18 জুলাই 2020। এই ছিল তথ্য শেষ করবার আগে আবারও বলি, এই কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হলে এই লোক লুকিয়ে রাখবেন না। অবশ্যই যে কোনো লক্ষণ উপসর্গ হলে বা এরকম কোনো রোগীর কাছাকাছি আসলে পরীক্ষা করান। পরীক্ষার জন্য ঢাকা মহানগরী, জেলা, উপজেলা সকল পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে, আপনারা নমুনা পরীক্ষা করাবেন। এবং যা যা প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা আমরা প্রতিনিয়ত বলে থাকি সেগুলো অবশ্যই মেনে চলবেন। যেমন প্রত্যেকেই সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এবং অবশ্যই নিরাপদ খাবার। পুষ্টি সমৃদ্ধ খাবার বলতে যেখানে সবগুলো ভিটামিন থাকে সেই সব খাবার আমাদের গ্রহণ করতে হবে এবং তার সাথে আঁশ জাতীয় খাবারও থাকতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধে সহায়ক হয়, কাজী ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা ফলমূল শাকসবজি গ্রহণ করবেন। জিঙ্ক সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধকে সহায়ক হয় এবং ইমিউনিটি বাড়ায় এবং আমিষ জাতীয় খাবারের মধ্যে জিঙ্ক পাওয়া যায়। তাছাড়াও ধূমপান, যে তামাক এবং তামাকজাত পণ্য, যে কোনো মাদক সব ধরনের অসুখের জন্যই ক্ষতিকর এবং করোনা ভাইরাসের ক্ষেত্রেও যারা ধূমপান করছেন, মাদক গ্রহণ করছেন তাদের জন্য ঝুঁকি বেশি। কাজে অবশ্যই ধূমপান, যে কোনো ধরনের তামাকজাত পণ্য এবং মাদক পরিহার করুন, নিজে সুস্থ থাকুন। তাছাড়া আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারাও নিজেদের প্রতি যেমন সচেতন থাকবেন এবং বাড়ির কেউ অসংক্রামক ব্যাধি থাকলে তাদের প্রতিও সবাই যেন আমরা সজাগ দৃষ্টি রাখি। কারণ যারা অসংক্রামক ব্যাধি যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা ফুসফুসের অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি বেশি। কাজে আমরা ঝুঁকি এড়িয়ে চলি, সবগুলো নিয়ম মানি এবং সবাই নিজেরা সুস্থ থেকে বাংলাদেশকে সুস্থ রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ ছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে। ক্রিকেটের খবর। দীর্ঘ 4 মাসের বেশি সময় পর অনুশীলনে ফিরেছে মিরপুরে হোম অফ ক্রিকেট। ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিক মিঠুন। এছাড়া সিলেট ও খুলনা ব্যক্তিগত অনুশীলন করেছেন খালেদ, মাসুম মেহেদি ও সোহান। তবে বৃষ্টি বাধায় চট্টগ্রামে অনুশীলন করতে পারেনি নাইম। এদিন নির্ধারিত সময়ের আগেই মিরপুরে আসেন টাইগারদের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিক। প্রথমে একাডেমি মাঠে ঘণ্টাখানেক রানিং করেন তিনি, পরে নিজের ব্যাটিংটাকে ঝালিয়ে নেন ইনডোরে। মুশফিকের পরে একাডেমি মাঠে আসেন মোহাম্মদ মিঠুন। তিনিও প্রথমে করেন ফিটনেস ট্রেনিং, পরে করেন লম্বা সময় ব্যাটিং। সবশেষে আসেন পেসার শফিউল ইসলাম। তিনজন মিরপুরে অনুশীলন করলেও কারো সাথেই দেখা হয়নি কারো। কাল এই 3 ক্রিকেটার ছাড়া অনুশীলন করবেন ওপেনার ইমরুল কায়েস। শুক্রবার ছাড়া আগামী 26 জুলাই পর্যন্ত দেশের 4 বিভাগে ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন করবেন 9 ক্রিকেটার। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।